কেমিস্ট্রি যে সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে চ্যাপ্টার 5 আছে শেষের চ্যাপ্টারটা মানে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়নের মধ্যে আমরা বেশ কয়েকটা পার্ট পড়েছিলাম, যেমন কাচের পার্ট পর্যন্ত পড়েছিলাম। সরাসরি দেখো স্লাইডে চলে যাই, কাচের এই পার্টগুলো পড়ছিলাম। তারপর ফাইবার ক্লাস, এলিমিনেটেড ক্লাস, এগুলো আশা করি মনে আছে তোমার। লাস্ট ক্লাসটা যারা দেখছো তাদের মনে আছে। আমরা আমি পরবর্তী পার্টে চলে যাই এখান থেকে। সিরামিক উৎপাদনে চলে আসো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু ক্লাসগুলো, এটা কিন্তু এইচএসসি সিলেবাসেই নাই। মেডিকেলের জন্য তোমার এই কয়টা জিনিস জানতে হবে, যতটুকু মিনিমাম যতটুকু জানতে হবে অতটুকু আমি পড়াই দিচ্ছি। তুমি ভালো মতো বইটা দাগায় ফেলো, ততটুকু পড়ে ফেলো, তাহলে তোমার জন্য ভালো, সবার জন্যই ভালো। দেখো ভাই এখানে সিরামিক উৎপাদনের মূলনীতির ক্ষেত্রে সিরামিকের প্রধান উপাদানগুলো কি ছিল? যেমন কাঁচে প্রধান উপাদান ছিল, কাঁচে প্রধান উপাদান ছিল হচ্ছে সিলন, সোডা, চুরি কইল, মনে আছে না? সিলিকা, সোডা আর চুনাপাথর। আর সিরামিক শিল্পে একটা ট্রিক্স মনে আছে, মনে রাখবা। ধরে নাও একটা মেয়ে, নাম হচ্ছে সিফা। সিফার বাবার একটা সিরামিক কোম্পানি আছে। সিফা তার বাবার এক সিরামিক কোম্পানিতে একদিন বসে যায় চা খায়। এটা হচ্ছে টোটাল একটা ন্যামোনিক্সের একটা টোটাল কাহিনী। এই ন্যামোনিক্সের মধ্যে আমি জাস্ট লিখবো সিফা চা খায়। এখন ভাই এই সিফার বাবার যে একটা সিরামিক কোম্পানি ছিল, এটা কেন বললাম? কারণ তুমি জানো, এটা মনে থাকে যে সিফা চাকা এটা সিরামিক শিল্পের মূল উপাদানগুলোর অন্তর্ভুক্ত। সিতে হচ্ছে সিলিকা, সিলিকা, ফাতে হচ্ছে ফেলসপার, আর চাতে হচ্ছে চায়না ক্লে। চলো আবার পরে চলে যায় চায়না ক্লে, যেটা হচ্ছে কিউলিন অথবা কাদামাটি বলা হয়। এখানে অ্যালুমিনিয়াম থাকবে, এটা একটা আর্জিলেস পদার্থ। যেখানে অ্যালুমিনিয়াম থাকবে সেটা আর্জিলেস পদার্থ। তারপরে সিলিকা, কোয়ার্টজ বা ফ্লিন্ট, সিলিকন ডাইঅক্সাইড। ফেলসপার থাকবে, ফেলসপার হিসেবে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা এখান থেকে এই ওয়ার্ডটা পড়বো। দেখো ফেলসপার মেনলি 3 প্রকারের হয়ে থাকে, একটা পটাশ ফেলসপার, সোডা ফেলসপার এবং লাইম ফেলসপার। ফেলসপারের মধ্যে অ্যালুমিনিয়াম থাকবে, সিলিকা থাকবে, আর পটাশিয়াম যদি থাকে তাহলে পটাশিয়াম লাগাই দিবা, সোডিয়াম থাকলে সোডিয়াম লাগাই দিবা, লাইম থাকলে লাইম লাগাই দিবা। একদম যে মুখস্থ করতে হবে এরকম না বিষয়টা, কিন্তু মুখস্থ করতে হবে এরকম বিষয় হচ্ছে বিকলক জিনিসটা কি। বিকলক হচ্ছে ওই সকল পদার্থ যে পদার্থগুলো তুমি যদি একটা দ্রব্যের মধ্যে দাও তাহলে ওইটার গলনটা হ্রাস পাবে। তার গলনাঙ্ক হ্রাস করানোর জন্য, কারণ উচ্চ গলনাঙ্কটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালি বেনিফিশিয়াল না, যার কারণে গলনাঙ্ক হ্রাস করার জন্য আমরা বিকল্প বা ফ্লাক্সিং পদার্থ ইউজ করব। এই ফ্লাক্সের ফেলসপার ওয়ান কাইন্ড অফ একটা ফ্লাক্সিং পদার্থ। তাছাড়া আরো কিছু ফ্লাক্সিং পদার্থ আছে, যেমন বোরাক্সের সংখ্যাটা মাস পারতে হবে Na2B4O 7.10 এবং ক্রায়োলাইট যেটা Na3NaFAlF3 অথবা এটা Na3AlF6 এভাবে লেখা যায় ক্রায়োলাইট। দেন আমরা চলে যাবো অন্যান্য রিফ্রাক্টিং পদার্থ অথবা বিকলক পদার্থ, যেমন চুনা পাথর, ক্যালসিয়াম ম্যাগনেট। তারপরে ডোলোমাইটের সংকেতটা পড়তে হবে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট। এই কয়টা জিনিস মাস্ট জানবা। তারপর দেখো এখানে আরেকটা ওয়ার্ড আছে মুলাইট। মুলাইটের সংকেতটা পড়তে হবে 3Al2O3.2SiO2। এখানে যে ঝামেলাটা হয়, চায়না ক্লে সংকেত আর মুলাইটের সংকেত, এই দুইটা তোমরা পরীক্ষা হলে ভুলে যাও। তাহলে মনে রাখার টেকনিক আছে, প্রথমে লিখবা Al2O3, তারপরে লিখবা SiO2, তারপর লিখবা H2O, এভাবে 3টাকে লিখে নিবা। তারপর দেখো চায়না ক্লে মনে করবা যে 122, চায়না ক্লে 122 আর মুলাইট হচ্ছে 320। চায়না ক্লে 122, মুলাইট হচ্ছে 320। কিভাবে? 122 এর মধ্যে এখানে লিখবা 1, তারপরে 2, তারপরে 2, এটা হচ্ছে চায়না ক্লের সংকেত। আর যদি তুমি মুলাইটের সংকেত লিখতে চাও তখন আবার লিখবা অ্যালুমিনা Al2O3.SiO2.H2O, তাহলে 320 না, তাহলে 3 2 1, এই যে 3 2 আর 0 0 মানে এটা নাই তাহলে। আর এইটা মনে রাখবা কেমনি, সিলিকন আগে নাকি অ্যালুমিনিয়াম আগে? এটা মনে রাখার টেকনিক কি বলতো? দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13, সিলিকনের 14, তার জন্য মনে রাখা যায় যে 13 আগে হবে, সিলিকন 14 হবে। আর পানি তো সবার শেষে থাকে একটা যৌগের, তাহলে এতটুকু পারা যাবে। মুলাইটের সংকেত, চায়না ক্লের সংকেত, ফেলসপারের সংকেত, তারপর ক্রায়োলাইটের সংকেত গুলো, এগুলা ডোলোমাইটের সংকেত গুলো মাস্টার আমাদের জানতে হবে। তারপর চলো একটা সিরামিক যে শিল্প আছে, সিরামিক শিল্পের যে বিভিন্ন একটা প্রসেস আছে, ওইটা প্রসেসের নাম পড়বা শুধু, যেমন স্লিপ প্রস্তুতি, ফিল্টার কেক প্রস্তুতি, সিরামিক শেপিং, ড্রয়ারিং, বিস্কুট ফায়ারিং, গ্লেজিং, সবই সিরামিকের সাথে সম্পর্কিত। তবে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য গ্লেজিং ব্যবহার করা হয়, গ্লেজিং দিতে হয়। তাছাড়া গ্লেজিং এর আরো কিছু কথা আছে, বইয়ে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা ভালো মতো দেখবা। দেখো উচ্চ তাপমাত্রায় সিরামিকের উপর সোডিয়াম ক্লোরাইড ছিটে আবার গ্লেজিং করা হয়। এই কয়েকটা লাইন দেখবা। তারপরে পাল্প উৎপাদনে চলে আসো। এখানে আর বেশি কিছু নাই। পাল্প উৎপাদনের মানে পেপার তৈরি করা। পেপার কই থেকে তৈরি করবে? অবশ্যই কাঠ থেকে, গাছ থেকে তৈরি করবে। গাছের মূল উপাদান কি? সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, তারপরে লিগনিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন।
40 30 20 এভাবে মাথায় রাখবা, বুঝছো? 40 30 20, 40 30 20 সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন পাল্পের মূল উপাদান। তাহলে এই কয়টা আশা করি পারবা। দেন নিচের দিকে যাবা, সব থেকে যে বাংলাদেশে 3 প্রকারের পাল্প প্রসেস আছে, যে একটা হচ্ছে সালফেট পদ্ধতি, ক্রাফট পদ্ধতি, সালফাইট পদ্ধতি, একটা সোডা পাল্প পদ্ধতি। এতটুকু পর্যন্ত দেখো তো কার কোনো সমস্যা আছে কিনা। তারপর দেখো এখানে কর্ণফুলী যে পেপার মিল আছে সেখানে ক্রাফট পদ্ধতি বা সালফেট পদ্ধতিতে ব্যবহার করা হয়। ক্রাফট পদ্ধতিতে অনেকগুলো উপাদান আছে, এই উপাদানগুলোর মধ্যে শুধু কুকিং লিকারের সংখ্যাটা আমাদের শিখতে হবে। কুকিং লিকার 27% সোডিয়াম সালফেট, 58% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 14% সোডিয়াম কার্বনেট। তাহলে এটা মনে রাখবো কিভাবে, সবগুলাই সোডিয়াম, এটাকে মাথায় রাখো, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট। এখন সোডিয়াম সালফেটটা 27% থাকে, এতটুকু মনে রাখবা। বাকি দুইটা যে থাকে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মধ্যে কোনটা বেশি থাকে এটা মনে রাখবা কিভাবে, যেটা যেটা পারমাণবিক ভর কম ওইটা থাকবে বেশি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড পারমাণবিক ভর কম, এটা থাকবে প্রায় 60% কাছাকাছি। তাহলে 27, 58, 14 দুইবার পড়লেই মনে হয়ে যাবে, পরীক্ষার হলে কনফিউজ হওয়া যাবে না। ব্লিচিং এজেন্ট হিসেবে আমরা ওই যে ব্লিচিং পাউডার ইউজ করবো, যেটা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড CaCl2। আচ্ছা, এগুলা তারপরে আমরা সামনের দিকে যাই। এখন ভাইয়া একটা পাল্প যে তৈরি করবা বা কাগজ তৈরি করবা, কাগজ তৈরি করার জন্য কিছু স্টেপস আছে, স্টেপস গুলোর নাম পড়বা, যেমন ডায়াস্টেজ কাঁচামালের টুকরা যোগকরণ, ডায়াস্টারে কুকিং লিকার যোগকরণ, সেলুলোজ পৃথকীকরণ, নামগুলো পড়বা শুধু। ব্ল্যাক লিকার বিজারণ, এখানে একটা ওয়ার্ড পাবো ব্ল্যাক লিকার। ব্ল্যাক লিকার মানে কালো লিকার না, আসলে কালো লিকার না, কালো লিকার মানে, বাট এটা কালারটা হচ্ছে কালো না, কালারটা হচ্ছে বাদামি কালার। তাহলে এটাই কিন্তু বইয়ে একটা এমসিকিউ আছে, ব্ল্যাক লিকার এর সঙ্গে মানে কালারটা কেমন, বাদামি কালার। তারপরে ব্ল্যাক লিকার বিজারণ, সেলুলোজ ধূপকণ। তাহলে তোমাকে যদি বলে ব্ল্যাক লিকার কিসের সাথে সম্পর্কিত, সিরামিক শিল্প, কাঁচ শিল্প, সিমেন্ট শিল্প নাকি পাল্প শিল্প, পাল্প শিল্পের সাথে, এটা কিন্তু ভুল করা যাবে না। তবে সেলুলোজের ধৌতকরণ, পাল্পের বিরোজন, এই কয়টা ওয়ার্ড পড়ে রাখবা। দেন আমরা চলে যাব সামনে। একটা নরম বাঁশের মধ্যে কত পার্সেন্ট সেলুলোজ থাকে, একটু আগে যত পার্সেন্ট গুলো বললাম ওইটাই, 40% সেলুলোজ, 30% হেমিসেলুলোজ, 20% লিগনিন শেষ। আর কিছু স্টেপস আছে পাল্প তৈরি, বিটিং, রিফাইনিং, তারপর কাগজের শীট তৈরি করা, এগুলো হচ্ছে পাল্প তৈরির মূল উপাদান। মূল উপাদান গুলা কি, কিভাবে করা হয়, কয়েকটা স্টেপস এর নাম, বাস এতটুকু জানলে আমার অনেক। তারপরে সিমেন্ট উৎপাদনে চলে যাবা। সিমেন্ট, তাহলে আমি ন্যামোনিক্স অলরেডি দুইটা বসে, একটা সিফা চা খাই, সিলন সোডা চুরি করলো। এখন সিমেন্টের ক্ষেত্রে মনে রাখবো কিভাবে, সি আচ। আচ্ছা, সিফা চা খায় ওইটা দিয়ে কিন্তু আমরা বলছিলাম সিমেন্ট, সিরামিকের আছে, মানে সিফার বাবার একটা সিরামিকের কোম্পানি আছে, ধর সিরামিকের একটা দোকান আছে। তুমি যদি ভুলে পারে ন্যামোনিক্স বানায় ফেলো যে সিফার বাবার একটা সিমেন্ট কোম্পানি আছে, তাহলে কিন্তু হইলো না বিষয়টা। তার জন্য আমি শুরুতেই কিন্তু আগে বলে রাখছি ভাইয়া, সিফার বাবার সিরামিক কোম্পানি আছে, সিরামিক কোম্পানি তো ও বসে চা খায়, সিফা চা খায়, সিলিকা চায়না ক্লে আর ফেলসপার। বাট এইখানে সি আছে দিয়ে মনে রাখবা সিমেন্ট শিল্পের প্রধান উপাদান। সিতে সিমেন্টি, সিতে হচ্ছে সিলিকা, আতে অ্যালুমিনা, চতে চুন, চতে হচ্ছে চুন। দেখো সিলিকা, অ্যালুমিনা, চুন, এই তিনটা পার্ট মাস্ট পারতে হবে। দেখো এটা মনে রাখার টেকনিক আছে, চুন হতেছে 60 আর নিচের দুইটা দেখো 20 আর 3, 3 বিষম 60, ওইভাবে গুণ করে মনে রাখা যায় এতে তিনটা। আর বাকি যে তিনটা আছে ওগুলো হচ্ছে গৌণ উপাদান, এই তিনটা হচ্ছে আমাদের মূল উপাদান, এই তিনটা মাথায় রাখতে হবে। একটা সিমেন্টের মধ্যে মূল 3টা উপাদান থাকে, এই কয়টা জিনিস যেন না বলো। তাছাড়া আর কি থাকতে হবে, সালফার ডাইঅক্সাইড, আয়রন অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, এই কয়টা জিনিস থাকতে পারে। দেন ভাই বর্তমানে যে ম্যাক্সিমাম প্রচলিত যে সিমেন্ট আছে সেটাকে বলে পোর্টল্যান্ড সিমেন্ট। আচ্ছা, তার আগে আরেকটা কথা আছে, ক্যালকিলিয়াস পদার্থ বলতে ক্যালসিয়াম জাতীয় পদার্থ, আর আর্জিলেস পদার্থ বলতে অ্যালুমিনা, সিলিকা, এই টাইপের পদার্থ, সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপর পোর্টল্যান্ড সিমেন্ট বর্তমানে 4টা মূল উপাদান আছে। একটু আগে যা যা বললাম কিছু মূল উপাদান, বাট পোর্টল্যান্ড সিমেন্টে কিছু সংযুক্তি আছে, ওই সংযুক্তিগুলো আমরা পড়ি। দেখো প্রথম মেলিট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট, ফেরাইট, এই 4টা উপাদান। তাছাড়া সিমেন্টের সাথে আরেকটা কথা আছে এখানে, দেখো লাস্ট লাইন, যে এটা 4টা মূল উপাদানের সংযুক্তির মোট 97 থেকে 98% থাকে। এই মিশ্রণকে বলা হয় সিমেন্টের ক্লিংকার। সিমেন্টের এই 4টা উপাদানে মেনলি সিমেন্টের ক্লিংকার বলা হয়। এই ক্লিংকারের সাথে 2 থেকে 3% জিপসাম অ্যাড করা হয়। জিপসাম নিয়ে আরেকটা কথা আছে, যে জিপসাম কেন অ্যাড করবো, জিপসামের সংকেতটা দেখো ক্যালসিয়াম সালফেট 0.2H2O। নর্মালি আমরা যখন একটা সিমেন্ট বানাই বা আমরা যখন বাসা বাড়ি বানাই ভাইয়া, তখন কিন্তু দেখবো যে সিমেন্টের কাজ কি, তাড়াতাড়ি জমাট বাঁধানো। এখন তাড়াতাড়ি জমাট বাঁধাতে যায় সিমেন্টের, আবার এমন অবস্থা যেন না হয় যে সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট বেঁধে গেছে, তাহলে কি হবে, ওই যে মজবুতত্ব যেটা আছে বা মজবুত হবে না আর কি বিল্ডিংটা। যার কারণে সিমেন্ট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমাদের জমাট বাঁধাতে হবে।
যার কারণে 2 থেকে 3% পরিমাণে জিপসাম দিতে হবে। 2 থেকে 3% জিপসাম দিলে আমাদের সিমেন্টের একটা আদর্শ একটা সংযুক্তি তৈরি হবে, যেন তোমার একটা নির্দিষ্ট অপটিমাম টেম্পারেচার একটা অপটিমাম টাইম পরে যায় ওই সিমেন্টটা জমা বাঁধতে। তাহলে এতটুকু মাথায় থাকবে আশা করি। তাহলে সিমেন্টের জমাট বাঁধাকে ধীরে করবে কে? ধীরে করে, তাহলেও নট জমাট বাঁধায়। সিমেন্টের জমাট বাঁধে ধীরে করে জিপসাম। আর সিমেন্টের জমাট বাঁধাকে ত্বরান্বিত করে কে? ওই যে 3টা মূল উপাদান সি আছে, ওই 3টা মূল উপাদান। সিমেন্ট তাছাড়া আরো অনেক পদ্ধতি আছে, যেমন সিক্ত পদ্ধতি, ড্রাই পদ্ধতি, কাঁচামাল সিক্ত পদ্ধতি, অনেক পেঁচাল আছে, এগুলো কিছু লাগবে না। এই যে র মিল, এই ওয়ার্ডটা একটু পড়ে রেখো, বা স্লারি এই ওয়ার্ডটা একটু পড়ে রেখো। ওয়ার্ডটা পড়ে রেখো, পারলে লাইনটা পড়ো, বেশি ইম্পর্টেন্ট না এগুলো। দেন ভাই সামনে আসবো, র মিল স্লারি এগুলো সিমেন্টের সাথে সম্পর্কিত। সিমেন্ট তাহলে কেমনে বানায়, কয়টা কয়টা স্টেপস আছে। এই যে সিমেন্টের জমাট বাঁধা, সিমেন্টের জমাট বাঁধা ধীরে করায়, জমাট বাঁধা বা সেটিং অফ সিমেন্ট করায় জিপসাম। এই যে সিমেন্টের সেটিং এ জিপসামের ভূমিকা। মেনলি জিপসাম কি করে? সিমেন্টের জমাট বাঁধাকে মন্নর করবে। সামনে যাবা চামড়া শিল্পের ক্ষেত্রে। চামড়া শিল্পে একদম ইজি কথা আছে কিছু। আগে চামড়া শিল্পের প্রক্রিয়াগুলো শিখতে হবে। 7টা প্রক্রিয়া আছে, কিউরিং, সেকিং, লাইমিং, তারপরে লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেডিং, পিকলিং। এই 4টা 2বার পড়লে মনে হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে। কিউরিং এর মানে কি? লবণ দিয়ে একটা চামড়াকে সিক্ত করব। তবে লবণটা হতে পারে আমাদের আর্দ্র লবণায়ন কিউরিং অথবা ব্রাইন কিউরিং। ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। আর যখন নর্মালি ব্রাইন কিউরিং করবো, তখন আমরা 26.4% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ রাখবো। তাছাড়া আরো কিছু পয়েন্টগুলো মনে রাখবো। সেকিং, লাইমিং, যে এটার বললাম আর কি। লাইমিং মানে চুন যুক্তকরণ, না চুন মানে কলি চুন যুক্ত করবো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানি দিয়ে দেবো, যার কারণে কি হবে? পেপটাইড বন্ধনটা আর্দ্র বিশ্লেষিত হয়ে ভেঙে যাবে। দেন ভাইয়া সামনে আসো, এখানে লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং, পিকলিং ওয়ার্ডগুলো পড়বা শুধু। ট্যানিং প্রক্রিয়াকরণ, আলটিমেটলি এখানে মেইন কথা আছে, চামড়া যখন আমরা আদ্র বিশ্লেষণ করবো, ট্যানিং এর পিএইচ কত, চামড়া ট্যানিং এর পিএইচ কত, এই টাইপের একটা প্রশ্ন আসে। মানে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 4 থেকে 4.3 চামড়া ট্যানিং এর পিএইচ। ট্যানিং এর কারণে আলটিমেটলি একটা ক্রোমিয়াম আয়নের আধিক্য দেখা যায়। চামড়া ট্যানিং এর কারণে ক্রোমিয়াম আয়নের দূষণ তৈরি হয়। এটাই আমাদের একটা মেইন এমসিকিউ। আর ট্যানিং এর পিএইচ তো বললামই। তাহলে ক্রোমিয়াম আসবে ট্যানিং এর মধ্যে, এই ওয়ার্ডটা মাথায় রাখবো। আলটিমেট এখান থেকে আর কিছু বলার দরকার নেই, সরাসরি চলে যাবা নিচে। সিমেন্ট শিল্পের দূষক সময়, এখানে অনেকগুলো দূষক নিয়ে কথা বলছে, এতগুলো দূষক আমাদের পড়া লাগবে না, আমরা নিচে চলে যাবো সবার শেষে। ছকে চলে আসবো, এই ছকটা ইম্পর্টেন্ট। এই ছকের মধ্যে দেখো, সিমেন্ট শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো তৈরি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামোনিয়া তৈরি হবে, ইউরিয়া তৈরি হবে। ইউরিয়া শিল্পে, চামড়া শিল্পে তৈরি হবে ক্রোমিয়াম। আর ডাই শিল্পে কি হবে? যে চামড়া শিল্পে দেখো ক্রোমিয়ামের ধাতুর ক্ষতিকর প্রভাব পাওয়া যাবে, এটা। আর এই কয়টা বাকি জিনিসগুলো একবার রিডিং দিয়ে রাখবা, আর কিছু না। বায়ু দূষণের নিয়ন্ত্রণের কৌশল, দেখো প্রত্যেকটা জিনিসের 2টা টার্ম আছে, একটা হচ্ছে বায়ু দূষণ আর একটা হচ্ছে পানি দূষণ। বায়ু দূষণ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করবো, পানি দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করবো? বায়ু দূষণ নিয়ন্ত্রণ করবো প্রদোষ। প্রতে হচ্ছে প্রভাবকীয় রূপান্তর, এই যে পথে। তারপরে দতে হচ্ছে দূষক গ্যাস দ্রবীভূতকরণ। আর আরেকটা থাকবে দন্ত সতে হচ্ছে সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি। তাহলে এই 3টা হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করব। আর ইটিপির মাধ্যমে কি করব? পানি দূষণ প্রতিরোধ করব। ইটিপি, এটাই এই যে ট্রিক্স। ইতে হইতেছে নিজে একটা ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ইতে নিজেই ইটিপি। এতে আরেকটা আছে ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ। তারপরে টিতে হচ্ছে টেকনোলজি, পিতে হচ্ছে প্রভাবন প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ। আর জীব প্রযুক্তি মানে টেকনোলজি। তাহলে ইটিপি দিয়ে মনে রাখবা। আবারও লিখে দিচ্ছি এখানে, ইলেকট্রোলাইসিস বা ইটিপি, টিতে হচ্ছে টেকনোলজি, পিতে হচ্ছে প্রভাবন প্রক্রিয়া। তাহলে প্রভাবকীয় রূপান্তর কিন্তু সূক্ষ্ম চাকনি ওই পার্টে ছিল আমাদের, যে বায়ু দূষণ প্রতিরোধের ক্ষেত্রে। আর এখানে প্রভাবন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু ভাইয়া পানি দূষণের রোধের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এতটুকু পারা যাবে। সামনে আসো, বিভিন্ন রিসাইক্লিং প্রস্তুতি। এখানে রিসাইক্লিং এর ক্ষেত্রে 3টা আর ব্যবহার করা হয়, একটা হচ্ছে রিডিউস ওয়েস্ট, রিইউজ এবং রিসাইকেল। এখন রিসাইকেলের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, কপার আর কাঁচ আর কপার 2টা 100% রিসাইক্লিং করা যায়। নিচের দিকে চলে আসো, সরাসরি চলে আসবা ন্যানো পার্টিকেল পার্টে।
এগুলো কিছু লাগবে না তখন। এই যে মেইন কথাগুলো আমরা চলে এসো ন্যানো পার্টিকেলের মধ্যে। ন্যানো পার্টিকেলের মধ্যে একটা ছক পাবা, এই ছকটা ইম্পর্টেন্ট। ন্যানো পার্টিকেলের দেখো কণার 1 থেকে 100 ন্যানোমিটার, ফাইন পার্টিকেল 101 থেকে 25,000, কোর্স পার্টিকেল 25,000 থেকে 10,000। ন্যানো পার্টিকেল আবার 3 ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যানো লেয়ার, এটা হচ্ছে ন্যানো টিউব, একটা ন্যানো পার্টিকেল। ন্যানো যে লেয়ারটা এক স্তরে বেশি বেশি থাকবে, মানে 1 ডাইমেনশনাল। ন্যানো টিউব থাকবে 2 ডাইমেনশনাল, ন্যানো পার্টিকেল থাকবে 3 ডাইমেনশনাল। এন্ড ন্যানো পার্টিকেলের এই কয়টা পার্ট মাথায় রাখবা। যেমন এক্সাম্পল গুলো একটু দেখো। ন্যানো লেয়ারের এক্সাম্পল হচ্ছে ন্যানো লেয়ারি, ন্যানো টিউবের এক্সাম্পল হচ্ছে ন্যানো টিউব বা কার্বন ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল বা ন্যানো পার্টিকেলই। এখানে কয়টা ওয়ার্ড আছে দেখো। মানুষের চুলের ব্যাস হচ্ছে এমসিকিউ 50,000 ন্যানোমিটার। তারপর এই যে নোরিও টনিগুচি, উনি সবার প্রথমে ন্যানো প্রযুক্তি আবিষ্কার করেন। তারপর পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ব্যাসটা পড়বে 37 পিকোমিটার, মোস্ট ইম্পর্টেন্ট এটা। তারপর এখানে সিজিএম এর আছে একটা দেখো, অপরদিকে সিজিএম পরমাণুর ব্যাস কত 0.53 ন্যানোমিটার। এখন ভাই এখানে বলতো যে ন্যানো পার্টিকেল বড় নাকি একটা সিজিএম পরমাণু বড়? অবশ্যই ন্যানো পার্টিকেল বড়। দেখো ন্যানো পার্টিকেল 1 ন্যানোমিটার থেকে শুরু হচ্ছে 1000 ন্যানোমিটার, 100 ন্যানোমিটার পর্যন্ত, বাট সিজিএম এর ব্যাসই হচ্ছে 0.53 ন্যানোমিটার। তার মানে সিজিএম কিন্তু একটা ন্যানো পার্টিকেল থেকে ছোট, অথবা একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস অথবা একটা হাইড্রোজেন পরমাণু ন্যানো পার্টিকেল থেকে ছোট। এই কয়টা কথা মাথায় রাখতে হবে। তারপর এখানে ন্যানো পার্টিকেলে কিছু কথাবার্তা, আরো কিছু কথা আছে, এগুলা ইম্পর্টেন্ট না বেশি। সামনে যাবা। এই দৃশ্যমান আলোতে খালি চোখে ন্যানো কণা দেখা যায় না, এটা তো জানি আমরা। তারপর সামনের দিকে যাবা। নর্মালি দৈত্যাকার অণু এবং ন্যানো পার্টিকেলের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দৈত্যাকার অণু বলতে একটা পলিমার, যেটা সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বনেট, হিরক, এগুলা। হিরকের সংকরণ হচ্ছে sp3, এটি একটু মাথায় রাখবো। তারপর এখানে ভাইয়া সামনে সামনে আসো। সামনে দুইটা ইম্পর্টেন্ট কথা আছে। পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল হচ্ছে কার্বন ন্যানো টিউব। এটি গ্রাফিন স্তরের টিউব আকার। তারপর এটা একটা ফুলারিনের অর্ধেক গঠন সমন্বয়ে গঠিত, যেটা ব্যাস 2 থেকে 30 ন্যানোমিটার। আর পৃথিবীর সব থেকে ছোট টেস্ট টিউব হচ্ছে কার্বন ন্যানো টিউব। আর পৃথিবীর সব থেকে দীর্ঘ কার্বন ন্যানো টিউব তৈরি করা হয়, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 18 সেন্টিমিটার। এই কয়টা কথা মাস্ট মারতে পারতে হবে তোমার। তারপর হীরক বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। কেন? গ্রাফাইটের সংকরণ sp2 আর হীরকের সংকরণ sp3। এটা যদি না মনে থেকে মনে করবে যে দাম বেশি কোনটা, হীরকের দাম বেশি, যার কারণে হীরকের সংকরণে sp3 বাট sp2 একটা পি বেশি আর কি, এভাবে মনে রাখা যায়। তাছাড়া দেখো হীরকের ক্ষেত্রে যদি sp3 মানে পুরোপুরি সবকিছু অকুপাইড করতেছে, বাট গ্রাফাইটে sp2 এখানে কিন্তু একটা পি অরবিটাল ফাঁকা আছে, বা এই ফাঁকা জায়গাতে কিন্তু ইলেকট্রন পরিবহন হয়। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। গ্রাফাইট, ফুলারিন, কার্বন ন্যানো পার্টিকেল, এগুলা বিদ্যুৎ সুপরিবাহী হয়। তাহলে এখানে কিন্তু হীরক নাই, এটা অপশনে দেবে নিচের কোনটি সুপরিবাহী নয়, এখানে হীরকটা থাকবে না, কারণ হীরক পরিবাহী না। তারপর সামনে আসবো। সামনে একটা ন্যানো পার্টিকেলের কাজ কি কি? অনেক কাজ আছে দেখো, অপটিক্যাল কাজে, চৌম্বকীয় কাজে, বৈদ্যুতিক যন্ত্রপাতিতে। তারপর তাছাড়া এখানে এই যে এখানে বেশি কথা আছে। জিঙ্ক অক্সাইড হচ্ছে সানস্ক্রিন লোশনে ব্যবহার করা, জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা ব্যবহার করা হয়। তারপর এই যে পানি বিশোধনে ব্যবহার করা ন্যানোকণা। দেন ভাই সামনে সামনে আসলে ন্যানো প্রভাবক হিসেবে ব্যবহার করব। যেমন পানির সাথে কার্বন মনোক্সাইড অ্যাড করে অরাম একটা প্রভাব, ন্যানো অরাম, এইখানে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। পানির সাথে ব্যবহার মানে এইটা একটা প্রভাবক হিসেবে ব্যবহার করব। তারপর পানি বিশোধনে ব্যবহার করবা, ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহার করব, উচ্চ টাওয়ার তৈরিতে ব্যবহার করব। উচ্চ টাওয়ার তৈরিতে মিনিট 50 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের সর্বাধিক স্ট্রেংথ বৃদ্ধি পায়। তাছাড়া এই 50 ন্যানোমিটার তামার যে তার, এটাকে বাঁকানো সম্ভব নয়। যদি পায় 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে তামার তারকেও বাঁকানো সম্ভব। এই লাইনটার মানে হচ্ছে যে 50 ন্যানোমিটারের যে তামার তারটা আছে, ওইটা একটা ন্যানো পার্টিকেলের মতো কাজ করে। তারপর চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা যাবে, মোটর ইঞ্জিনে ব্যবহার করবা। তারপর বৈদ্যুতিক ন্যানোটিউব হিসেবে ব্যবহার করা যাবে, সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা যাবে, মেমোরি সংরক্ষণ হিসেবে, ফটোসেল হিসেবে। এই কয়টা পয়েন্ট মাস্ট পারতে হবে। দেন চলে আসো সামনে। জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয় সানস্ক্রিন লোশনে, এটা আমরা পড়লামই। এখানে লাস্টের পয়েন্টটা চলে আসো। এই এমআরআই কন্ট্রাস্ট এজেন্টে প্যারাম্যাগনেটিক গ্যালাডিয়াম আয়ন কোয়ান্টাম ডট যুক্ত করে এমআরআই ইমেজ পাওয়া যায়। তার মানে গ্যালাডিয়ামের ন্যানোকণা ব্যবহার করে এমআরআই পাওয়া যাবে। এটা চিকিৎসা ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তবে আমরা ন্যানো প্রযুক্তির মধ্যে আমরা এই কয়টা জিনিসই পড়লাম। এখানে একটা কোশ্চেন আছে, আমি তোমাদের বই থেকে দেখাই, বই এমসিকিউতে। দেখো যা যা পড়ালে ম্যাক্সিমাম এই এমসিকিউতে অলরেডি পাওয়া যাবে। সিমেন্ট তৈরিতে ক্যালকুলাস পদার্থ কোনটা? তারপর ক্যালকুলাস পদার্থ ক্যালসিয়াম জাতীয় পদার্থ, আর্জিলাস পদার্থ অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ। তাহলে ক্যালকুলাস পদার্থ চুনা পাথর, চিপসনের সঙ্গে ক্যালসিয়াম সালফেট 0.2:2। তারপর
তোমার কোন উৎপাদনের কারণে সিমেন্টের জমাট বাঁধা ধীরে ঘটে, জিপসামের কারণে, বিশ্বের সব থেকে ব্যবহৃত সিমেন্ট কোনটা, পোর্টল্যান্ড সিমেন্ট, এগুলো কিন্তু আমি অলরেডি বললাম। তারপর সিমেন্ট কারখানায় সৃষ্ট সব থেকে বড় দূষক কোনটা, এটা একটু দেখে নিও, ডাস্ট পার্টিকেল হবে মোস্ট প্রবাবলি। কিন্তু আমি এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, এটা বলতো যে সূক্ষ্ম চাকনি কিসে ব্যবহার করা হবে, গ্যাস প্রবাহ থেকে ধূলিকণা পৃথককরণে। আর ইটিপি কেন ব্যবহার করব, ইটিপি নর্মালি একটা তরল পদার্থকে দূষণ রোধ করার জন্য ইটিপি ব্যবহার করব। ন্যানো পার্টিকেলের 1 ন্যানোমিটার কত, এগুলো পারবা, সব পারবা। জিঙ্ক, দেখো সানস্ক্রিনের সঙ্গে জিঙ্ক অক্সাইড। তারপর চাইনাকলের সঙ্গে, এটা মাস্ট পারতে হবে, না পারলে ফেল। তারপর আর্জিলেস পদার্থ বললাম, আর্জিলেস পদার্থ চুনা পদার্থ না, অ্যালুমিনা। আর্জিলেস মানে অ্যালুমিনিয়াম জাতীয় কিছু একটা থাকবে। তারপর ক্যালকুলাস পদার্থ তো বললামই, এটা চুনা পাথর। এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, মেডিকেল একটা আসছিল, এই যে 68 নাম্বারটা দেখো তো, একটু চিন্তা করো তো 68 নাম্বারের অ্যান্সার কি হবে, যারা ভিডিওটা দেখতেছো। দেখো কোনটি ন্যানোকণার সংশ্লিষ্ট নয়, আমরা এতক্ষণ ধরে দেখো তো প্রত্যেকটা কোয়ান্টাম ডট, গ্রাফিন, সেমিকন্ডাক্টর, ফুলারিন। এখানে সেমিকন্ডাক্টর আমরা একটু আগে পড়লাম যে ন্যানোকণাতে ব্যবহারে সেমিকন্ডাক্টর আছে, তারপরে মেমোরি কার্ড আছে, গ্রাফিন এটাও ন্যানোকণা, ন্যানোকণার মধ্যে আমরা পড়ছি। কোয়ান্টাম ডট এটাও ন্যানোকণার মধ্যে পড়ছি। এটা মেডিকেল আসা প্রশ্ন, এটা অ্যান্সার হবে ফুলারিন, কারণ ফুলারিন একটা C60 বাকি বল একটা পলিমার, এটা জৈব যৌগের মধ্যে আমরা পড়েছিলাম। ফুলারিন ন্যানোকণার না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ভাইয়া এই কয়টা এমসিকিউ প্র্যাকটিস করে ফেলো। এমসিকিউ হচ্ছে মেইন জিনিস এই চ্যাপ্টারের, এই টপিকেরই। এমসিকিউ গুলো যদি তুমি পড়তে পারো তাহলে মোটামুটি অলমোস্ট অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া বলে রেখে আমাদের কিন্তু কালকে থেকে প্রিমিয়াম এক্সাম 3 শুরু হচ্ছে, স্পেশালি যারা সেকেন্ড টাইমের জন্য। তাছাড়া তোমার যদি ঢাকার মধ্যে অথবা ঢাকার ময়মনসিংহ অথবা চট্টগ্রামের মধ্যে পার্সোনাল টিচার দরকার হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, আমাকে সরাসরি কল দিতে পারো, নিচে নাম্বার দেওয়া আছে। আমাদের যে বেস্ট যারা টিচার আছে তাদেরকে আমি বলবো, তারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। যারা ইউটিউব থেকে ক্লাস দেখতেছো, তুমি না ক্লাস দেখার পরে ভাই একটু বইলো যে ক্লাসে তুমি কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে আমাকে একটু বইলো, অথবা যদি কোনো ক্লাস লাগে এক্সট্রা আমাকে বললো। কারণ আমি দেখো ক্লাসগুলো কিন্তু শর্টকাটে নেই, মানে ম্যাক্সিমাম ক্লাসে শর্টকাটে, যেন টাইম কনজিউমিং কম হয়, যেন মিনিমাম বেসিক পড়াশোনাটা যেন হয় ওইদিকে ফোকাস করি। মানে সবকিছু পড়াতে পারি, সমস্যা নেই। এই ক্লাসটা আমি ধরুন আরো 2টা ক্লাসে নিতে পারতাম, কিন্তু আমি টার্গেট রাখবো যে তুমি মানে যতটা ইফিসিয়েন্টলি তুমি শেষ করতে পারো একটা চ্যাপ্টার, যতটা তাড়াতাড়ি শেষ করা যায়, স্পেশালি যারা সেকেন্ড টাইম অথবা ফার্স্ট টাইমের পরীক্ষার্থী আছো তাদেরকে উদ্দেশ্য করেই বানাই ক্লাসগুলো। তো ওভারঅল এটাই, প্রিপারেশন নিতে থাকো, ভালো কিছু হবে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।